আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কি চমৎকার একটি দৃশ্য, তাই না? চারিদিকে পানিয়ে ঘেরা, মাঝখানে একটি গাছ, অসাধারণ একটি দৃশ্য। সত্যি তাই। হ্যাঁ, এই পানির মাঝে যদি দুই দিক থেকে দুটো জাহাজ ভেসে আসে কেমন লাগবে? ভালো লাগবে। আচ্ছা, সেই জায়গায় যাচ্ছি। আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ পামদাদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্রের কোষ ও এর গঠনের 4 নম্বর লেকচার নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের এই লেকচারের শুরুতেই তোমাদের এই দৃশ্যের পাশে দেখো একটা ছোট্ট জিনিস দেখাই। সেই দুই দিকে দুটো জাহাজের মতো বললাম না? হ্যাঁ, মনে হচ্ছে দুটো জাহাজ আসলে একটি মাইটোকন্ড্রিয়া আর একটি ক্লোরোপ্লাস্ট। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট, কোষ ও এর গঠনের। প্রথমে যদি আমরা মাইটোকন্ড্রিয়া এই দুটো অঙ্গাণু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোষ অঙ্গাণু নিয়ে যদি পরীক্ষায় প্রশ্ন থাকে, আমরা দেখেছি সচরাচর হয় মাইটোকন্ড্রিয়া না হলে ক্লোরোপ্লাস্ট, এই দুটো অঙ্গাণু থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে। তো মাইটোকন্ড্রিয়া এই শব্দের সাথে তোমরা আজকে নতুন নয়, এসএসসি লেভেল থেকে পরিচিত হয়ে আসছো। মাইটোকন্ড্রিয়া কোষের ভেতরে, এটি সব কোষে থাকবে না, সকল প্রকৃত কোষে থাকবে। এবং মাইটোকন্ড্রিয়াকে তোমরা পাওয়ার হাউস নামে চিনেও আসছো, তাই না? কোষের ভেতরের শক্তির ঘর, পাওয়ার হাউস। হ্যাঁ, তাহলে মাইটোকন্ড্রিয়া হচ্ছে, দেখো, দ্বিস্তরী আবরণী বিশিষ্ট বা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবৃত সাইটোপ্লাজমের যে অঙ্গাণুতে শ্বসনের বিক্রিয়াগুলো, সবাত শ্বসনের 4টা ধাপ তোমরা জেনে থাকবে: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টি ধাপের মধ্যে গ্লাইকোলাইসিস ছাড়া বাকি যে 3টি ধাপ, অর্থাৎ অ্যাসিটাইল কোয়ে তৈরি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই সবগুলো সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়াতে। এই জন্যই মাইটোকন্ড্রিয়াকে আমরা বলে থাকি পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ কোষের শক্তির ঘর। ঠিক আছে? হ্যাঁ, এখন আসি এই মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার নিয়ে কিছু কথা বলি। একজন বিজ্ঞানী, তার নাম ছিল কলিকার। একটু অন্যরকম, কলিকালের নাম তোরা নামই ছিল কলিকার। হ্যাঁ, বিজ্ঞানী কলিকার 1850 সালে লাইট মাইক্রোস্কোপ, অর্থাৎ আমরা যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের কথা বলি আমাদের ল্যাবে যেটা আছে, তোমরা দেখবে যখন আমরা ফিজিক্যাল ক্লাস নেব তখন তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখবে যে এই মাইক্রোস্কোপগুলো। তো এই লাইট মাইক্রোস্কোপে বিজ্ঞানী কলিকার 1850 সালে প্রথম এই অঙ্গাণুটি আবিষ্কার করেন, অর্থাৎ প্রত্যক্ষ করেন। এরপরে দেখো অনেকদিন গেছে, প্রায় 32 বছরের মতো সময়। 1882 সালে একজন বিজ্ঞানী, তার নাম ছিল ফ্লেমিং, তিনি এই সুতা আকৃতি এই সকল অঙ্গাণুর নাম দিলেন ফাইলা। ঠিক আছে? এরপরে দেখো 1890 সালে আরেকজন বিজ্ঞানী, তার নাম ছিল আল্টম্যান। আল্টম্যান এর নাম দিয়েছিলেন বায়োপ্লাস্ট। এরপরে 1898 সালে একজন বিজ্ঞানী, তার নাম ছিল বেন্দা। ঠিক আছে? বেন্দা। হ্যাঁ, বেন্দা এই অঙ্গাণুটির নাম দেন মাইটোকন্ড্রিয়া। তাহলে যদি তোমাকে পরীক্ষায় বলা হয় এই মাইটোকন্ড্রিয়া নামটি কে করেন? বেন্দা। আর সর্বপ্রথম এই তোমার এই আবিষ্কারকের হিসেবে, কারণ কমপ্লিট গঠনের আবিষ্কার কিন্তু বিজ্ঞানী আল্টম্যানই প্রত্যক্ষ করেন, এই জন্য আবিষ্কারক হিসেবে, মানে কমপ্লিট আবিষ্কারক হিসেবে আল্টম্যানের নামটাই আমরা জানি। তো একটি মাইটোকন্ড্রিয়ার গঠন যদি এবার আমরা লক্ষ্য করি, মাইটোকন্ড্রিয়ার গঠনে কি কি অংশ নিয়ে থাকে বা কি কি অংশ নিয়ে গঠিত হয়। প্রথমত যদি আমরা আবরণীর কথা বলি, আবরণী, দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, এখানে যে চিত্রটা আমি একটু পেন পয়েন্টার দিয়ে দেখাই। এখানে দেখো 2টা আবরণী, এই যে আমি লাল মার্কার দিয়ে দাগ দিচ্ছি যেটা, এটা হচ্ছে একটি আবরণী। আর এই যে ভেতরের দিকে দেখো, এই যে ভেতরে কোনো কোনো জায়গায় এরকম ভাঁজ তৈরি করে অবস্থান করছে, এইটি কিন্তু আরেকটি আবরণী। তার মানে মাইটোকন্ড্রিয়াতে দ্বিস্তরী মেমব্রেন বা দ্বিস্তরী ঝিল্লি, আবরণী দিয়ে এটি আবৃত থাকে। আর এই মেমব্রেন বা আবরণীটা লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। তাহলে লিপিড প্রোটিন একসাথে আমরা কি বলি? লিপোপ্রোটিন বা লাইপোপ্রোটিন। হ্যাঁ, এই সেই
লিপিডোপ্রোটিন বা লাইপোপ্রোটিনের বাইলেয়ার দিয়ে গঠিত। বাইরের স্তরটা সোজা, তুমি দেখো এই যে বাইরের স্তরে কিন্তু আলাদা কোনো ভাঁজ নেই, কোনো খাঁজ নেই, কিন্তু ভেতরের স্তরটা বা ভেতরের যে আবরণটা এখানে দেখো জায়গায় জায়গায় এরকম উপবৃদ্ধি বা ভাঁজ তৈরি করে অবস্থান করে, অনেক ভাঁজ বিশিষ্ট। এই ভেতরের এই ভাঁজ বিশিষ্ট স্তর, এই স্তরের এই ভাঁজগুলোকে আমরা বলি এক একটা ক্রিস্টি। তাহলে যদি বলা হয় ক্রিস্টি কি, পারবে না? হ্যাঁ পারবে ইনশাল্লাহ। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরের যে স্তর, মাইটোকন্ড্রিয়ার দুটো লেয়ার রয়েছে আবরণী, এর আবরণীর ভেতরের অংশ জায়গায় জায়গায় কতগুলো ভেতরে উপবৃদ্ধি তৈরি করে থাকে, খাঁজ তৈরি করে থাকে, যেগুলোকে বলি আমরা ক্রিস্টি। ওকে, এরপরে আসি আমরা প্রকোষ্ঠ। হ্যাঁ, এই যে দেখো বাইরের মেমব্রেন আর ভেতরের মেমব্রেন, এই দুই মেমব্রেনের মাঝখানে যে স্পেসটা, এটাকে বলি আমরা বহিঃকক্ষ বা বহিঃপ্রকোষ্ঠ। কঠিন না, ইজি আছে। হ্যাঁ, তাহলে বহিঃপ্রকোষ্ঠ বা বহিঃকক্ষ কোনগুলো? দুই ঝিল্লির মাঝের, এই যে দেখতে পাচ্ছ ছবিতে যেটা, হ্যাঁ এই দুই ঝিল্লির মাঝখানের প্রকোষ্ঠটা হচ্ছে বহিঃকক্ষ বা বহিঃপ্রকোষ্ঠ। আর যদি আমি শুধু ভেতরের ঝিল্লি দিয়ে, এই যে আমি ছবিতে যদি দেখো এই যে ভেতরের এই যে অংশটুকু, অর্থাৎ ভেতরের ঝিল্লি দিয়ে ঘেরা যে প্রকোষ্ঠ বা কক্ষ, এটিকে বলি আমরা অন্তঃকক্ষ বা অন্তঃপ্রকোষ্ঠ। তাহলে মাইটোকন্ড্রিয়ার দুই রকমের প্রকোষ্ঠ, একটি হচ্ছে বহিঃপ্রকোষ্ঠ আর একটি অন্তঃপ্রকোষ্ঠ। গুড। এখন একটা ক্রিস্টি, অর্থাৎ একটু আগে যে ক্রিস্টিটা আমরা দেখলাম এই বরাবর, অর্থাৎ সেটিকে যদি আমরা কেটে একটা ক্রিস্টিকে আলাদা করে নিই, সেখানে আমরা কি কি দেখতে পাই? বুঝে দেখো গোল হলুদ কালারের, এখানে যে হলুদ কালারের গোল মস্তকার নিচের দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় অক্সিজোম। কি বলা হয়? হ্যাঁ, অক্সিজোম। এগুলো এক একটা অক্সিজোম। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণীর গাত্রে অতি সূক্ষ্ম দানার মতো কতগুলো বস্তু লেগে থাকে, যেগুলোকে অক্সিজোম। যদিও আগে এদেরকে অক্সিজোম, কিন্তু আধুনিক গবেষণায় এগুলোকে আর অক্সিজোম বলা হয় না। তারপরও ওই মূল গঠনটার নাম অক্সিজোম। ওখানে যে ইউনিটগুলো তৈরি হয়, অর্থাৎ যেগুলো এটিপি উৎপাদনের সাথে খাদ্যবস্তু ভাঙনের মাধ্যমে এটিপি তৈরি করে, এটাকে বলি আমরা এটিপি সিনথেসিস বা এটিপি সিনথেটিক ইউনিট। এতে কি কি থাকে? বেজ, অর্থাৎ যেটা একেবারে ক্রিস্টির সাথে লেগে আছে, এটি বেজ। আর মাঝখানে এই কলারের যে অংশটুকু, এটিকে আমরা বলি বৃন্ত। আর উপরের এই গোল অংশটুকু হচ্ছে মস্তক। তাহলে বেজ, বৃন্ত এবং মস্তক, এই তিনটি অংশ এখানে রয়েছে। ওকে, এই মস্তকের উপরে, অর্থাৎ অক্সিজেনের যে মস্তক আছে ক্রিস্টিতে, এইখানে কতগুলো এনজাইম সমৃদ্ধ অংশ, যেখানে মূলত অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটে। অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি? অক্সিডেশনের মাধ্যমে যে ফসফোরাইলেশন। হ্যাঁ, আমি একটু সংক্ষেপে বলে রাখি, এডিপির সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে এটিপি তৈরির যে প্রক্রিয়া, সেটিকে বলি আমরা ফসফোরাইলেশন। আর যদি সে ফসফোরাইলেশনটা অক্সিডেশনের মাধ্যমে, অর্থাৎ জারণের মাধ্যমে সম্পাদিত হয়, তখন সেটিকে বলি অক্সিডেটিভ ফসফোরাইলেশন। তো এই এটিপি সিনথেটিক ইউনিটগুলোতে কিন্তু এই অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্পাদিত হয়, এতে এটিপি সংশ্লেষিত হয় বা এটিপি তৈরি হয়। এরপরে আসি আমরা ডিএনএ ও রাইবোজোম। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার ভেতরে তার নিজস্ব কিছু ডিএনএ থাকতে পারে, বা মাইটোকন্ড্রিয়ার ভেতরে, আমি আগে যে ছবিটা দেখালাম ওখানে আরেকবার তোমাদেরকে নিয়ে যাই। এই যে ছবিটা লক্ষ্য করো, এই যে পেঁচানো, এখানে কি একটু বেগুনি টাইপের কালার দিয়ে যেটিকে দেখানো হয়েছে, হ্যাঁ এটি হচ্ছে এর ডিএনএ। আর এইখানে যেটা, এই যে গোল গোল সবুজ গঠন, এই যে আমি লাল মার্কার দিয়ে যেটি দেখাচ্ছি, এগুলো হচ্ছে রাইবোজোম। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে এর নিজস্ব ডিএনএ এবং কিছু রাইবোজোম থাকে। ওকে, মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন বা রাসায়নিক উপাদানগুলো কি কি? আমি কিন্তু একটি সহজ কথা বলেছিলাম যে কোষের ভেতরের সব অঙ্গাণুতে ওই প্রোটিন, লিপিড এটা থাকবে, কারণ এগুলো একটি কমন উপাদান। কোষের যে কোনো অঙ্গাণুর গঠনে প্রোটিন, লিপিড এটি কমন উপাদান। তার মানে ওই যে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আপনার কপালে কি লেখা আছে, প্রোটিন আর লিপিড এখানে থাকবে, সেই রকম কথা আর কি। তো যাই হোক, এর পাশে কিছু পরিমাণ লেসিথিন, সেফালিন, কোলেস্টেরল এবং অন্যান্য রাসায়নিক উপাদানগুলোর মধ্যে যেমন ক্যারোটিনয়েড আছে, কিছু ফসফোলিপিড আছে, কিছু ভিটামিন ই আছে, এই উপাদানগুলো এর সাথে যুক্ত থাকে। আর এই ফসফোলিপিডের মধ্যে, লিপিডের মধ্যে 90% ফসফোলিপিড, আর বাকি অংশগুলো মূলত বিভিন্ন ফ্যাটি অ্যাসিডের সমন্বয়ে গঠিত লিপিড। ওকে,
এখন যদি আমরা কিছু এনজাইমের কথা বলছি, যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম আছে। মানে মাইটোকন্ড্রিয়া যে পাওয়ার হাউস, কেন পাওয়ার হাউস? কারণ এই এনজাইমগুলোর সহায়তায় কি করতে পারে, শ্বসনের যে বিক্রিয়াগুলো এনজাইম কোএনজাইমের সাহায্যে এই বিক্রিয়াগুলো পরিচালনা করতে পারে। ঠিক আছে, এখন আসি আমরা মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? কাজ বলতে হবে নাকি? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। পাওয়ার হাউস অর্থাৎ যত কাজ, শক্তি উৎপাদনের যত কাজ, এগুলো করে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, কোষের যাবতীয় কাজের জন্য যে শক্তি উৎপাদন এবং নিয়ন্ত্রণ, সেটি কিন্তু করে মাইটোকন্ড্রিয়া। তারপর দেখো, শ্বসনের জন্য প্রয়োজনীয় এনজাইম এবং কোএনজাইম এগুলো ধারণ করে মাইটোকন্ড্রিয়া। তারপরে শ্বসনের যে পর্যায়ে, আমি শুরুতে এই কথাটা বলেছি, যেমন ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা অক্সিডেটিভ ফসফোরাইলেশন, এই কাজগুলো সম্পন্ন করে মাইটোকন্ড্রিয়া। তারপরে মাইটোকন্ড্রিয়াতে যে নিজস্ব ডিএনএ এবং আরএনএ থাকে, সেটিও হচ্ছে তার প্রয়োজনে তৈরি করে, উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। তারপরে প্রোটিন এবং স্নেহ বিপাক অর্থাৎ ফ্যাট এবং লিপিডের বিপাক, ফ্যাট লিপিড তো একই কথা হয়ে গেল, প্রোটিন অর্থাৎ আমিষ এবং স্নেহ জাতীয় পদার্থের যে বিপাক, সেটিও কিন্তু মাইটোকন্ড্রিয়া করে থাকে। এরপরে দেখো, কোষে ক্যালসিয়াম এবং পটাশিয়ামের পরিবহন এবং ঘনত্ব রক্ষা, সেটিও করে মাইটোকন্ড্রিয়া। তার মানে কোষের ভেতরের যত কাজের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ পরোক্ষভাবে সবই কিন্তু মাইটোকন্ড্রিয়া করে, এই কথা আমরা বলতেই পারি। তারপরে দেখো, শুক্রাণু এবং ডিম্বাণুর গঠনে অর্থাৎ শুক্রাণুর গঠনে যে এনার্জি দরকার, অর্থাৎ শুক্রাণুর বিচলনে যে এনার্জি দরকার, ডিম্বাণুর গঠনের ক্ষেত্রে দরকার, এই কাজগুলো মাইটোকন্ড্রিয়া করে থাকে। আরেকটি হচ্ছে কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু, যেটাকে আমরা বলি অ্যাপোপ্টোসিস। হ্যাঁ, এইটা নিয়ে একটু ব্যাখ্যা করি। একটা কোষ তার জীবের দেহের ভিতরে কতদিন ক্রিয়াশীল থাকবে সেটি কিন্তু পূর্ব নির্ধারিত। অর্থাৎ ওই মাইটোকন্ড্রিয়া কতদিন কাজ করবে এই কোষের জন্য, সেটি পূর্ব নির্ধারিত। সেটিও নির্ধারিত হয়ে থাকে এই মাইটোকন্ড্রিয়ার মাধ্যমে। এবং যখন মাইটোকন্ড্রিয়া তার কাজ করা বন্ধ করে দেয়, শক্তি সরবরাহ বন্ধ করে দেয়, তখন কোষের মৃত্যু ঘটে। এটিকে বলি আমরা অ্যাপোপ্টোসিস বা পূর্ব নির্ধারিত মৃত্যু। এছাড়াও দেখো, রক্তকণিকা ও হরমোন উৎপাদনে মাইটোকন্ড্রিয়া সহায়তা করে, ক্যাটায়ন সঞ্চয় করে। ক্যাটায়ন কি? ধনাত্মক আয়ন, তাই না? হ্যাঁ, ধনাত্মক আয়ন এগুলো সঞ্চয় করে। এই কথাটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। তোমাদের অনেক বইতে এই বিষয়টা উঠে এসেছে। সেটি হচ্ছে এন্ডোসিম্বায়ন্ট, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া যে কোষের ভেতরে উৎপত্তি লাভ করলো, এটা কিভাবে, কখন উৎপত্তি লাভ করলো, সেই নিয়ে দুটো কথা আছে। বিজ্ঞানীদের ধারণা যে মাইটোকন্ড্রিয়া আসলে কোনো অঙ্গাণু নয়। এতক্ষণ এসে কি বলছে এগুলো সব পড়িয়ে আসলাম অঙ্গাণু, আর এখন বলছে অঙ্গাণু নয়। হ্যাঁ, বিজ্ঞানীদের ধারণা ছিল এটি, মাইটোকন্ড্রিয়া কোনো অঙ্গাণু নয়, এটি আসলে কোষের ভেতরে অনুপ্রবেশকারী কোনো ব্যাকটেরিয়া বা জীবাণু। তো এই জীবাণুর চারপাশ দিয়ে কিছু উপাদান ঘিরে ধরে একটি অঙ্গাণুর মতো তৈরি করেছে। তাতে করে মাইটোকন্ড্রিয়া অর্থাৎ ওই জীবাণুটা সে নিজের প্রয়োজনে কোষের ভেতরে অবস্থান করেছে, যেমন ঠিক কোষ তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করেছে। এইভাবে মাইটোকন্ড্রিয়া অর্থাৎ ওই জীবাণুটি যেটাকে ঘিরে ধরে মাইটোকন্ড্রিয়া গঠিত হলো, এর সাথে একটি আন্তঃসম্পর্ক গড়ে উঠেছে, সিম্বায়োসিস গড়ে উঠেছে। সেখান থেকে কিন্তু কথা বলা হচ্ছে এন্ডোসিম্বায়ন, অর্থাৎ কোষের ভেতরে যখন কোনো উপাদান প্রবেশ করে উভয়েরই উপকার করে, অর্থাৎ কোষও উপকৃত হচ্ছে, ওই জীবাণুটাও উপকৃত হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলি এন্ডোসিম্বায়ন। ঠিক আছে, এই জন্য সাম্প্রতিক কালে দেখো আমরা এই কথাটাই ব্যাখ্যা করছি। অনেক বিজ্ঞানী মনে করেন মাইটোকন্ড্রিয়া প্রকৃতপক্ষে কোনো অঙ্গাণু নয়, বরং ব্যাকটেরিয়ার সাথে সাদৃশ্যপূর্ণ এক জীব। এই জন্য মনে করা হয় প্রকৃত কোষে এন্ডোফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভক্ষণকৃত ব্যাকটেরিয়াটা বিবর্তিত হয়ে এই অঙ্গাণুটি তৈরি করেছে মাইটোকন্ড্রিয়া। ওকে, তাহলে আমরা মাইটোকন্ড্রিয়া নিয়ে অনেক কথা বললাম। এখন আমরা চলে যাব কোথায়? প্লাস্টিড। ওকে, প্লাস্টিড কোথায় পাবো? উদ্ভিদ কোষে। গুড। হ্যাঁ, কারণ প্রাণী কোষে প্লাস্টিড থাকবে না। আমাদের বডিতে কি প্লাস্টিড আছে নাকি? নাই। প্লাস্টিড কেবলমাত্র
উদ্ভিদ কোষেরই উপাদান। এই জন্য দেখো আমরা শুরুতেও বলছি যে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত লিপিড প্রোটিন নির্মিত দ্বিস্তরী পর্দাবেষ্টিত বর্ণহীন বা বর্ণযুক্ত গোলাকার, ডিম্বাকার, দন্তাকার, তারকাকার, ফিতাকার বিভিন্ন রকমের হতে পারে যেসব অঙ্গাণু উদ্ভিদের খাদ্য উৎপাদন বা খাদ্য সংশ্লেষণ, খাদ্য সঞ্চয় এবং কালার গঠনে, উদ্ভিদের যে কোষের বর্ণর গঠনে মুখ্য ভূমিকা পালন করে, সেগুলোকে বলি আমরা প্লাস্টিড। একজন বিজ্ঞানী, তার নাম ছিল হেকেল। 1866 সালে এই হেকেল সর্বপ্রথম প্লাস্টিক শব্দটি ব্যবহার করেন। এরপর দেখো বিজ্ঞানী শিম্পাল 1883 খ্রিস্টাব্দে এই সবুজ বর্ণকণিকা যেটাকে আমরা বলি ক্লোরোপ্লাস্ট, এটি কিন্তু সেই শিম্পালের দেওয়া নাম। উনি নাম দিয়েছিলেন ক্লোরোপ্লাস্ট। সবুজ যে প্লাস্টিক, এটির নাম দেওয়া হয় ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, তো আমরা যদি এক নজরে এই প্লাস্টিডের শ্রেণী বিভাগ দেখি, কারণ প্লাস্টিডকে আমরা প্রধানত 3 ভাগে ভাগ করি: লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট। অবশ্য আমরা প্লাস্টিডকে প্রধান 2টি ভাগেও ভাগ করতে পারি। একটি হচ্ছে লিউকোপ্লাস্ট আর একটি ক্রোমাটোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কোনটা? যেটি বর্ণহীন প্লাস্টিড। আর ক্রোমাটোপ্লাস্ট হচ্ছে বর্ণযুক্ত প্লাস্টিড। তাহলে বর্ণযুক্ত প্লাস্টিডকে আবার আমরা 2 ভাগে ভাগ করি, সেটি হচ্ছে একটি ক্রোমোপ্লাস্ট আর একটি ক্লোরোপ্লাস্ট। কিন্তু আমি যদি ওইভাবে শ্রেণীবিভক্ত করি তাহলে 2 ভাগেই করতে পারি, একটি হচ্ছে লিউকোপ্লাস্ট আর একটি ক্রোমাটোপ্লাস্ট। তবে আধুনিক গবেষকরা প্লাস্টিডকে সরাসরি 3 ভাগে ভাগ করে ফেলেছে: একটা লিউকোপ্লাস্ট, একটি ক্রোমোপ্লাস্ট আর একটি ক্লোরোপ্লাস্ট। ঠিক আছে, হ্যাঁ, লিউকোপ্লাস্ট কিন্তু বিবর্তিত হয়ে সেটি আবার ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। ঠিক আছে, সূর্যের আলোর উপর নির্ভর করে সে কি লিউকোপ্লাস্টই থাকবে না ক্লোরোপ্লাস্ট হবে। আর ক্রোমোপ্লাস্ট এগুলো উদ্ভিদের ফুলের পাপড়ি, পাতার সবুজ ছাড়া অন্যান্য যে কালার আছে সেগুলো নির্ধারণে কাজ করে হচ্ছে ক্রোমোপ্লাস্ট। তো আমরা যদি লিউকোপ্লাস্টের একটু ক্লাসিফিকেশন দেখি, দেখো লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে খাদ্যবস্তু সঞ্চয় করা। এখন কোন লিউকোপ্লাস্ট কি ধরনের খাদ্যবস্তু সঞ্চয় করবে তার উপর ভিত্তি করে এদেরকে আমরা 3 ভাগে ভাগ করেছি। কয় ভাগে? 3 ভাগে। গুড। একটি হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট, যেগুলো শর্করা জাতীয় খাদ্য সঞ্চয় করে, সেগুলো হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। যেমন দেখো এখানে আমরা বলছি শর্করা সঞ্চয়কারী প্লাস্টিড হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। যেগুলো চর্বি জাতীয় খাদ্য উপাদান সঞ্চয় করে সেগুলোকে বলছি আমরা এলায়োপ্লাস্ট। ওকে, আর যেগুলো প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে সেটাকে বলছি আমরা এলিউরোপ্লাস্ট। তাহলে লিউকোপ্লাস্টকে আমরা 3 ভাগে ভাগ করলাম: অ্যামাইলোপ্লাস্ট, এলায়োপ্লাস্ট এবং এলিউরোপ্লাস্ট। ওকে, আর ক্রোমোপ্লাস্টকে তার বর্ণ অনুযায়ী কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, বা কোথাও কোথাও এটাকে একটাই গ্রুপে রাখা হয়েছে। আর ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণকণিকা, যেটি মূলত আমরা বিস্তারিত আলোচনা করব ক্লোরোপ্লাস্ট নিয়ে। তো চলো আমরা ক্লোরোপ্লাস্টের বিস্তারিত আলোচনায় যাই। উদ্ভিদের সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিক, যেটা অর্থাৎ সবুজ কালারফুল, এই যে তোমরা যে ডান পাশে ছবিটা দেখছো, কি সুন্দর দেখাইছো, এরকম একটা ছবি কিন্তু আমি তোমাদের শুরুতে দেখিয়েছিলাম। হ্যাঁ, মনে হচ্ছে না? সাইড থেকে স্লাইস করে কেটে তুলে নিয়ে আসা হয়েছে, ভেতরে জুতার মতো পা ঢোকানো যাবে, অনেকটা কিন্তু এরকম মনে হচ্ছে। হ্যাঁ, তো উদ্ভিদের এই সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিকটাই হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এখানে যে উপাদানগুলো রয়েছে, যেমন ক্লোরোফিল এ আছে, ক্লোরোফিল বি আছে, ক্যারোটিন, জ্যান্থোফিল, এবং ক্লোরোফিল এ এবং বি প্রচুর পরিমাণে থাকার কারণে এর বর্ণ কিন্তু আসলে সবুজ হয়। ওকে, তো ক্লোরোপ্লাস্টের যদি আমরা গঠন নিয়ে দেখি, কি কি অংশ নিয়ে গঠিত। ক্লোরোপ্লাস্টের সর্ববাইরের যে আবরণ সেটিকে বলি আমরা ঝিল্লি বা দ্বিস্তরী ঝিল্লি। 2টা স্তর রয়েছে। তবে মাইটোকন্ড্রিয়ার আবরণে যেমন আমরা ভেতরে খাঁজ কাটা দেখলাম, ভেতরের আবরণটা, এখানে কিন্তু এরকম খাঁজ কাটা নয়। 2টো আবরণই মসৃণ বা ভেতরের দিকে সমানভাবে সমদূরত্বে অবস্থান করে। তবে এই মেমব্রেনটা আবার সেমি পারমেবল, যেটাকে আমরা বাংলায় বলি আংশিক অনুপ্রবেশ্য মেমব্রেন, অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলো ভেতরে প্রবেশ করে, আর যেগুলো প্রয়োজন নয় সেগুলোকে প্রবেশ করতে দেয় না। এই জন্য এটাকে আমরা সেমি পারমেবল মেমব্রেন বলি। ক্লোরোপ্লাস্টের ভেতরে যে ফাঁকা জায়গা, অর্থাৎ যে অংশটুকু অন্যান্য উপাদানকে ধারণ করে, সেটাকে বলি আমরা স্ট্রোমা। এগুলো কিন্তু হাইড্রোফিলিক শব্দটা কিন্তু এর আগে আমরা বলেছি। হাইড্রোফিলিক মানে কি? পানিগ্রাহী। ঠিক আছে, এই ঝিল্লিগুলো পানিগ্রাহী হয় এবং এর ম্যাট্রিক্স, যেটা যে মাতৃকা, সেটিকে আমরা বলি স্ট্রোমা।
এটি লিপিড প্রোটিন দিয়ে গঠিত এবং এখানে বিভিন্ন ফটোসিনথেটিক এনজাইম, বিশেষ করে আলোক নিরপেক্ষ বিক্রিয়ার জন্য যে এনজাইম, সেগুলো কিন্তু ধারণ করে এই স্ট্রোমা। এই ছবিটা পরিচিত মনে হচ্ছে, হ্যাঁ এরকম ছবি তোমাদের বইতে দেওয়া আছে, যে দুটো স্তর, এটি নিয়ে আমরা বলছিলাম। তাহলে এর ভেতরে যে চাকতির মতো গঠন, আমি একটু কাট করে দেখিয়েছি এগুলো, এই যে চাকতির মতো যে গঠনগুলো দেখা যাচ্ছে, এইগুলোকে বলি আমরা, এক একটা চাকতির নাম হচ্ছে থাইলাকয়েড। আর অনেকগুলো থাইলাকয়েড মিলে যে একটা চাকতির স্তম্ভ তৈরি করেছে, সেটিকে বলছি আমরা গ্রানাম। অনেকগুলো গ্রানাম একত্রে যখন থাকবে, তখন সেটিকে আমরা বহু বচনে বলবো গ্রানা। মনে থাকবে? তাহলে থাইলাকয়েড হচ্ছে এক একটা চাকতি, গ্রানাম হচ্ছে অনেকগুলো চাকতি একসাথে যুক্ত হলে সেটি হচ্ছে গ্রানাম। আর যখন অনেকগুলো গ্রানাম একসাথে বিস্তৃত অবস্থায়, অর্থাৎ একটা প্লাস্টিডের ক্লোরোপ্লাস্টের ভিতরে সকল গ্রানামকে একত্রে বলছি গ্রানা। যেমন প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত 60, 40 বা তারও কম বেশি হতে পারে, এরকম সংখ্যক গ্রানা থাকতে পারে। দুটো গ্রানা, মনে করো এই পাশে একটি গ্রানাম, ওই পাশে আর একটি গ্রানাম। এই যে যদি তোমাদেরকে দেখাই, এই যে ছবিটাতে দেখো, এইটি একটি গ্রানাম, এইটি আর একটি গ্রানাম, এইটি আবার আর একটি গ্রানাম। তাহলে এই গ্রানামটা এই যে সংযোজক দণ্ড দ্বারা যুক্ত হয়েছে, এই যে খেয়াল করে দেখো, আবার এই পাশে এটার সাথে এটাই যে সংযোজক দণ্ড দ্বারা যুক্ত হয়েছে, এই পাশে এটা যে সংযোজক দণ্ড দ্বারা যুক্ত হয়েছে, এখানে এইটা কালার করলে ভালোই লাগতেছে দেখতে, তাই না? হ্যাঁ, তো এই সংযোজকগুলোকে আমরা বলছি, এই যে এতক্ষণ যেগুলো দণ্ড কালার করে দিলাম, এগুলো হচ্ছে এক একটা স্ট্রোমা ল্যামেলাম। এক বচনে ল্যামেলাম, বহু বচনে ল্যামেলি, সেটি বলছি স্ট্রোমা ল্যামেলি। গ্রানাকে সংযুক্তকারী এগুলোকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি। ওকে, এখন আমরা আসি ফটোসিনথেটিক ইউনিট বা এটিপি সিনথেসিস। মাইটোকন্ড্রিয়ার সাথে মিল আছে কতগুলো? হ্যাঁ, মাইটোকন্ড্রিয়াতেও এটিপি সিনথেসিস হয়, কিন্তু সেখানে ছিল অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। আর এখানে এটিপি সিনথেসিস হচ্ছে কিভাবে জানো? ফটোফসফোরাইলেশনের মাধ্যমে। হ্যাঁ, এই ক্লোরোপ্লাস্টের যে গ্রানা আছে, থাইলাকয়েড রয়েছে, এখানে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন, জ্যান্থোফিল, ফাইকোবিলিন, হ্যাঁ, তারপরে যেটাকে আমরা ফাইকোসাইনিন, ফাইকোইরিথ্রিন বলি, এগুলোর সমন্বয়ে ফটোসিনথেটিক কতগুলো ইউনিট বা ফটোসিস্টেম থাকে, যেগুলো সূর্যের আলোকে রিসিভ করতে পারে, যেটিকে বলি আমরা একটা ফটোসিনথেটিক ইউনিট। যেমন ফটোসিস্টেম 1, ফটোসিস্টেম 2 আমরা নবম অধ্যায়ে পড়বো, এগুলো নিয়ে বিস্তারিত। হ্যাঁ, এখন আসি ডিএনএ। ক্লোরোপ্লাস্টের ভেতরেও কিন্তু নিজস্ব কিছু ডিএনএ থাকে। আমরা যেমন মাইটোকন্ড্রিয়ার ভেতরে ডিএনএ দেখে আসলাম না? হ্যাঁ, ক্লোরোপ্লাস্টের ভেতরেও এরকম কিছু ডিএনএ থাকে, যেগুলো ক্লোরোপ্লাস্টের নিজস্ব ডিএনএ। আর রাসায়নিক উপাদানের মধ্যে সেই কমন কথাগুলো, অর্থাৎ লিপিড, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো কমন কিছু উপাদান থাকবেই। আর ক্লোরোপ্লাস্টের ভেতরে তো ক্লোরোফিল আছেই, না হলে ক্লোরোফিল না থাকলে সবুজ হবে কোত্থেকে? হ্যাঁ, তো লিপিড, প্রোটিন কমন কথা, তার সাথে কার্বোহাইড্রেট, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, ডিএনএ, আরএনএ, এনজাইম, কোএনজাইম, এগুলো নিয়েই আসলে ক্লোরোপ্লাস্ট গঠিত। কি ক্লোরোপ্লাস্ট আসলে কি কি কাজ করে? যদি আমি 1 নম্বর কাজের কথা বলি, কি হবে? সালোক সংশ্লেষণ। গুড। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করাই ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ। তোমার প্রধান কাজ কি? মোবাইল পেপার, লেখাপড়া করা। আচ্ছা, ঠিক আছে, দেখবো হোমওয়ার্ক ঠিক মতো না দিলে বুঝবো কেমন লেখাপড়া করছো। ছাত্রদের কাজ যেমন লেখাপড়া করা, আমিও ছাত্র, হ্যাঁ, আমার কাজও লেখাপড়া করা। তোমরা একটু জুনিয়র ছাত্র, আমরা একটু সিনিয়র ছাত্র, ঠিক আছে? হ্যাঁ, ঠিক তেমনি কোষের ভেতরে ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা, এটি প্রধান কাজ। আর প্রয়োজনীয় প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, এগুলো তৈরি করা, এটিও ক্লোরোপ্লাস্টের আরেকটি কাজ। আরেকটি কাজ যেটা সালোক সংশ্লেষণেরই কাজ, আসলে আমরা একটু আলাদা করে ভেঙে বলছি। ফটোফসফোরাইলেশন প্রক্রিয়ায় সূর্যের আলোর সাহায্যে এডিপিকে এটিপিতে পরিণত করা, ওটা কিন্তু ওই যে সালোক সংশ্লেষণের যে আলোক ধাপ ফটোফসফোরাইলেশন, সেটিকেই আমরা বলছি এখানে এটিপি। আর ফটোরেসপিরেশন একটা অকাজ, অর্থাৎ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে খাদ্য তৈরি হয়, এই খাদ্য তৈরি করতে করতে কিছু খাদ্য আবার উদ্ভিদ ভেঙে ফেলা, সেটিকে বলি আমরা ফটোরেসপিরেশন। এটি কিন্তু খুব একটা ভালো কাজ না। আরেকটি হচ্ছে সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। এটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে যে ডিএনএ থাকে, এটি কিন্তু এদের নিজস্ব ডিএনএ।
আমরা জানি বংশগতীয় বস্তু হিসেবে যেটি কাজ করে সেটি হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ এর মূল জায়গা হচ্ছে নিউক্লিয়াস। এখন নিউক্লিয়াসের বাইরে যদি কোথাও কোনো ডিএনএ থাকে, সেটিও জীবের কোনো না কোনো বৈশিষ্ট্য এক বংশধর থেকে পরবর্তী বংশধরে বহন করে নিয়ে যায়, যেটিকে বলছি আমরা সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স। অর্থাৎ এইখানের এই ডিএনএ সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্স বা সাইটোপ্লাজমিক বংশগতিতেও সহায়তা করে। আমরা যে 3 প্রকারের প্লাস্টিডের কথা বললাম, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্ট, হ্যাঁ, এইটার তুলনা, অর্থাৎ এই 3 প্রকার প্লাস্টিডের তুলনা, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এটি কিন্তু আমাদেরকে শিখতে হবে। আমি ওখানে বলেছি, এখানে আর বলবো না। এখন তোমাদের হোমওয়ার্কের কথা বলি। মাইটোকন্ড্রিয়ার একটা চিহ্নিত চিত্র আঁকবা, ক্লোরোপ্লাস্টের একটি চিহ্নিত চিত্র আঁকবে, এবং এই 3 প্রকার প্লাস্টিডের তুলনা সুন্দর করে খাতায় এঁকে লিখে তার একটি ছবি তুলে আমার পেজে বা আমাদের কলেজের পেজে তুমি আপলোড করবে। তবেই বুঝবো যে তোমার লেখাপড়া ঠিকমতো হচ্ছে। ওকে, তো তোমাদেরকে সর্বশেষ স্লাইডটি দেখিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ, ভালো থেকো, ঠিকমতো লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।